উপন্যাস হারানো নথির ছায়া। আজিজুল হক। প্রথম অধ্যায়। নীরব কাগজের চিৎকার। ঢাকার ভোরটা সেদিন অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল। আকাশে কুয়াশা, রাস্তায় জমে থাকা রাতের শেষ আলো, আর তার মাঝখানে তাড়াহুড়ো করে অফিসমুখ মানুষের শব্দ, সবকিছু মিলেও যেন এক ধরনের অস্বস্তি তৈরি করছিল। আরিফ হাঁটছিল দ্রুত পায়ে। সরকারের একটি গুরুত্বপূর্ণ গোপন নথি হঠাৎ করেই তার দায়িত্ব থেকে উধাও হয়ে গেছে, এমন অভিযোগ সাধারণত কারো জীবনের গতিপথ বদলে দিতে পারে। আরিফ তা জানত। যেদিন ফাইলটি হারানোর রিপোর্ট করা হয়েছিল, সেদিন রাতেই তাকে ডেকে পাঠানো হয়েছিল বিভাগীয় দপ্তরে, আর তারপর থেকেই তার প্রতিটি পদক্ষেপ যেন সূক্ষ্ম নজরে ধরা। অফিসে ঢুকতেই সে বুঝল, আজও পরিস্থিতি স্বাভাবিক নয়। করিডোরগুলো অস্বাভাবিকভাবে শান্ত। সহকর্মীরা তাকে দেখে চোখ সরিয়ে নিচ্ছে, যেন সবাই জানে কিছু একটা ঘটেছে, কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে। নিজের ডেস্কে বসে আরিফ প্রথমেই খেয়াল করল, তার টেবিলের এক ড্রয়ারের তালা ভাঙা। তার গলা শুকিয়ে গেল। কেউ তার অনুপস্থিতিতে ড্রয়ারের ভেতর তল্লাশি চালিয়েছে। আরিফ ড্রয়ার খুলে দেখে সবকিছু তছনছ। শুধু সেই গোপন নথিই নয়, অন্য কিছু কাগজপত্রও গায়েব। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ড্রয়ারের এক কোণে একটা কুঁচকানো কাগজ পড়ে আছে, যেন তাড়াহুড়োতে হাতে থেকে পড়ে গেছে। সে কাগজটি খুলল। তাতে মাত্র 4টি শব্দ। ফাইল নেই, কারণ যুক্ত। লেখার ভঙ্গি ভীতিকর ঠান্ডা। শব্দগুলো যেন পশ্চাৎ থেকে কেউ ফিসফিস করে বলছে, সবকিছু আগেই ঠিক করা আছে। আরিফ জানত, এটা কেবল নথি হারানোর সহজ ঘটনা নয়। তার চারপাশে কোনো অদৃশ্য জাল টানা হচ্ছে, আর তাকে ধীরে ধীরে মাঝখানে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু কেন, এবং কারা? সেই মুহূর্তে তার ডেস্কের ওপরে থাকা ল্যান্ডফোনটা বেজে উঠল। রিংটা অস্বাভাবিকভাবে দীর্ঘ, ভারী, যেন এক অশুভ শব্দ। আরিফ ফোন তুলতেই কণ্ঠহীন, যান্ত্রিক, হাত বসর। তোমাকে দেখা হচ্ছে। ফোন কেটে গেল। আরিফ কিছুক্ষণ স্থির বসে রইল। তার শরীর শীতল হয়ে এসেছে। এখন আর সন্দেহ নেই, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ফাইল হারানো শুধু শুরু, এর পেছনে যা আছে, তা আরও গভীর, আরও ভয়ঙ্কর। ভোরের নিস্তব্ধতা যেন হঠাৎ করেই ভারী হয়ে পড়ল তার কাঁধে। আরিফ জানত, সত্য খুঁজতে গেলে তাকে অনেক দূর যেতে হবে, এমন এক অন্ধকারে যেখানে প্রতিটা পদক্ষেপ তাকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেবে। কিন্তু সে এটাও জানত, পিছু হটার কোনো পথ নেই। এভাবেই শুরু হলো আরিফের ছায়া তাড়া করা যাত্রা, হারানো নথির পেছনে লুকিয়ে থাকা রহস্যের দিকে। উপন্যাস হারানো নথির ছায়া। দ্বিতীয় অধ্যায়। অদৃশ্য নজরদারি। অফিসের ল্যান্ডফোনে শোনা সেই ধাতব, কণ্ঠহীন সতর্কবার্তা আরিফের মন থেকে সরছিল না। তোমাকে দেখা হচ্ছে। এই 4টি শব্দ তার আশেপাশের প্রতিটা দেয়াল, প্রতিটা জানালা, প্রতিটা ছায়াকে সন্দেহজনক করে তুলল। যেন পুরো ঘরটাই হঠাৎ করে চোখে ভরা। আরিফ ধীরে ধীরে ফোনের রিসিভারটা তার জায়গায় রাখল। হাত কাঁপছিল সামান্য, কিন্তু সে চাইল না কেউ তা বুঝুক। অফিসে এখন নিজের দুর্বলতা দেখানো মানে আরও দ্রুত লক্ষ্যবস্তু হয়ে যাওয়া। ডেস্কের উপর ছড়ানো কাগজপত্র গুছাতে গিয়ে সে লক্ষ্য করল, কম্পিউটার মনিটরের নিচে খুব ছোট্ট একটা দাগ। আগে ছিল না। আরিফ আঙুল দিয়ে স্পর্শ করতেই বোঝা গেল, এটা স্রেফ দাগ নয়, তাপের চিহ্নের মতো। কেউ খুব কাছ থেকে মনিটরের দিকে কোনো যন্ত্র ধরেছিল, সম্ভবত পর্যবেক্ষণের জন্য। তার বুক ধক করে উঠল। এই দপ্তরে সিসিটিভি থাকলেও ভেতরের কম্পিউটারগুলোর ওপর নজরদারির আলাদা প্রোটোকল আছে, যা সক্রিয় করা হয় বড় ঘটনা বা সন্দেহের সময়। কিন্তু তাকে তো কিছুই জানানো হয়নি। মানে একটাই, তাকে গোপনে নজরদারি করা হচ্ছে। আরিফ জানত, এখন সাবধানতার সঙ্গে প্রতিটা পদক্ষেপ নিতে হবে। নিজের কক্ষে বেশি সময় থাকা ঠিক হবে না। বেরিয়ে যাওয়ার আগে সে আবার ড্রয়ারে চোখ বুলাল। ফাইল নেই, কারণ যুক্ত, ওই অদ্ভুত বার্তাটাই তার মাথায় ঘুরছিল। সে ঠিক করল, প্রথমেই নিচতলার রেকর্ড রুমে যাবে। যদিও জানে, সেই ঘরটা এখন তালাবন্ধ রাখা হয়, কিন্তু নথি হারানোর পর তদন্ত শুরু হলে কিছু কাগজপত্র সেখানে বদলানোর চেষ্টা হতে পারে। যদি কেউ সত্যিই চক্রান্ত করে থাকে, কোনো না কোনো ভুল সে রেখে গেছে। করিডোরে নামতেই আরিফ টের পেল, কেউ তাকে অনুসরণ করছে। পেছনে ফিরল না, কিন্তু চোখের কোণায় দেখে ফেলল ধূসর জ্যাকেট পরা এক লোক হাঁটছে একই গতিতে। লোকটির মুখ অচেনা, কিন্তু হাঁটার ভঙ্গিতে একটা অস্বাভাবিক কঠোরতা। নিচতলার সিঁড়িতে পৌঁছালে লোকটা হঠাৎ মোবাইলে মুখ নামিয়ে নিল, যেন আরিফের দিকে তাকাচ্ছিল না কখনোই। আরিফ নিজের গতি কমাল, লোকটাও কমাল। তারপর কয়েক ধাপ নামার পর আরিফ হঠাৎ থেমে সোজা উপরে তাকাল।
ধূসর জ্যাকেটের লোকটি তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এখন আর সন্দেহ নেই, তাকে অনুসরণ করা হচ্ছে। রেকর্ড রুম সামনে এসে গেল। দরজা তালাবন্ধ, কিন্তু এতে সে অবাক হল না, বরং নিচে তাকিয়ে কিছু দেখে বুক কেঁপে উঠল। দরজার সামনে কাঠের ধুলোর ছোট্ট স্তূপ। মানে, কেউ খুব অল্প সময় আগে তালার চারপাশে কাজ করেছে। আরিফ নিচু হয়ে ধুলো ছুঁয়ে দেখল, এখনও উষ্ণ। অর্থাৎ কয়েক মিনিট আগেই। হঠাৎ করিডোরে বুটের আওয়াজ। ধূসর জ্যাকেটের লোকটা সোজা তার দিকেই আসছে। বেশ দ্রুত, চোখে সন্দেহ, ভঙ্গিতে চাপ। আরিফ এক মুহূর্তে বুঝে গেল, এখানে থাকলে ধরা পড়তে পারে। সে ধীরে ধীরে সরে দাঁড়াল। ঠিক তখনই করিডোরের অন্য পাশ থেকে আরেকজন কর্মচারী দৌড়ে এল। কোনো কাগজে সই করাতে এসেছে হয়তো। লোকটির উপস্থিতিতে পরিস্থিতির চাপ কমে গেল। ধূসর জ্যাকেটের মানুষ থেমে গেল। হালকা হাসির ভান করল, যেন সাধারণ পথচারী। কিন্তু আরিফ জানত, ওটা হাসি নয়, নজরদারির মুখোশ। সে চুপচাপ উপরে উঠে নিজের কক্ষে ফিরে এল, কিন্তু কক্ষের দরজার সামনে দাঁড়াতেই সে জমে গেল। দরজার নিচ থেকে বেরিয়ে আছে একটি ছোট্ট খাম। আরিফ খামটা তুলে খুলল। ভেতরে একটি মাত্র লাইন, অধ্যায় 2 শেষ। এখন তুমি যাচ্ছ তৃতীয় অধ্যায়, অন্ধকার আরও কাছে। আরিফের হাত ঠান্ডা হয়ে গেল। কেউ জানে সে কি করছে, কোথায় যাচ্ছে, এমনকি তার গল্পের গতিও। এটা শুধু নজরদারি নয়, এটা খেলা, আর সে সেই খেলায় প্রবেশ করে ফেলেছে, না জেনেই। উপন্যাস, হারানো নথির ছায়া। তৃতীয় অধ্যায়, মুখোশের ভেতরের রাজ্য। আরিফ খামের বার্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়েই কয়েকবার পড়ল। অধ্যায় 2 শেষ, এখন তুমি যাচ্ছ তৃতীয় অধ্যায়। এটা শুধু সতর্ক নয়, কারও এক অদৃশ্য খেলা, যেখানে তার প্রতিটি পদক্ষেপ লেখা হচ্ছে আগেই। ঘরে ঢোকার দরজা বন্ধ করার আগেই টের পেল, ঘরের ভেতরের বাতাস বদলে গেছে। যেন কিছু একটা স্পর্শ করে গেছে এখানে। কম্পিউটারের স্ক্রিন অফ, চেয়ারের কোণ সামান্য বেঁকে থাকা, আর টেবিলের ঠিক মাঝখানে একটি নতুন কাগজ। আরিফ কাগজটি তুলে নিতেই দেখা গেল, এটা কোনো নথি নয়, বরং একটি অদ্ভুত আঁকা মানচিত্র। অত্যন্ত অল্প চিহ্ন, কিন্তু অদ্ভুত নিখুঁত। মানচিত্রটি কোনো রাজ্যের, কিন্তু নাম নেই। চিহ্নগুলি এমনভাবে বসানো যেন কোনো বাস্তব স্থানের গল্প বলা হচ্ছে। ঠিক মাঝখানে বড় করে লেখা, রানীর রাজ্য। আরিফের চোখ বড় হয়ে গেল। এটা কি সেই গোপন রাজনৈতিক নথির সঙ্গে যুক্ত? হঠাৎ সব ভেসে উঠল তার মনে। সেই হারানো নথি, যেখানে উল্লেখ ছিল কিছু উচ্চপদস্থ ব্যক্তির সম্পদের গোপন হিসাব, দুর্নীতির গভীর শিকড়, বিদেশি লেনদেন। আর সেই অংশ যেখানে লুকিয়ে ছিল রানী নামের এক নারীর রাজনৈতিক প্রতীকী চরিত্র, দেশকে মায়ের মতো ভালোবাসা, কিন্তু মুখোশধারী ক্ষমতালোভীদের দ্বারা ক্ষতিগ্রস্ত। কিন্তু কাগজের নিচে আরও ভয়ানক লাইন, রানী চলে গেছে, এখন রাজ্য তোমার হাতে। হঠাৎ ছাদের দিক থেকে একটি ক্ষীণ শব্দ, যেন ধাতু ঘষা হচ্ছে। আরিফ দ্রুত লাইট বন্ধ করল। ঘর অন্ধকার। সে চোখ অভ্যস্ত হতেই দেখল, জানালার গ্লাসে প্রতিফলিত হচ্ছে একটুখানি নীল আলো। কেউ বাইরে কোনো ছোট ডিভাইস ধরেছে, নিঃসন্দেহে নজরদারি করার জন্য। আরিফ হৃৎপিণ্ডের ধুকধুক অনুভব করেও নিজেকে শান্ত করল। দরজার কাছে যেও না, জানালার কাছে যেও না, মোবাইলও চালু করো না। সে ধীরে ধীরে মেঝের নিচের স্টোর ড্রয়ার খুলল, যেটা কেবল তারই জানা। সেখানে একটি ছোট ইউএসবি ড্রাইভ লুকানো ছিল। এতেই সে কপি করে রেখেছিল হারানো নথির আগের সংস্করণ। এটাই তাদের টার্গেট। এই ইউএসবি ওর হাত থেকে গেলে সত্য চাপা পড়ে যাবে। ঠিক তখন দরজার বাইরে পায়ের শব্দ, ধীরে, খুব আস্তে, কিন্তু দৃঢ়। এবার কারো ফিসফিস, তার ভেতরেই আছে, বের হবে না। আরিফের শ্বাস বন্ধ হয়ে আসছিল। দরজার ছায়া দেখে বোঝা গেল, 2 জন। শরীরের ভাষা তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দিচ্ছে। অফিসের ভেতর দুর্ঘটনা ঘটানো খুব কঠিন নয়। আরিফকে শেষে বলা হবে, উনি নিজেই ফাইল নিয়ে পালাতে গিয়ে পড়ে গেছেন, মৃত্যু দুঃখজনক। এখন বের হওয়া মানে মারাত্মক ভুল। তার মাথায় হঠাৎ প্রথম অধ্যায়ের স্মৃতি ফিরে এল, রানীর কথা। কি পেলাম কি হারালাম, এই দেশকে ভালোবেসেও রাখতে পারলাম না, মুখোশধারীরা সব নষ্ট করল। আরিফ বিড়বিড় করে বলল, আপনার পরের গল্পটা আমি থামতে দেব না। সে জানত, আজকের রাতেই সিদ্ধান্ত নিতে হবে। পালানো নয়, সত্যিকারের যাত্রা শুরু করা। কাগজের মানচিত্র আবার খুলে সে চিহ্নগুলো দেখল। হঠাৎ বুঝল, এটা সাধারণ মানচিত্র নয়, এটি পরবর্তী নির্দেশনা। প্রথম চিহ্ন, পুরনো নদীর তীর। দ্বিতীয়, একটি পরিত্যক্ত ঘাট। তৃতীয়, রানীর শেষ আশ্রয়। কেউ তাকে পথ দেখিয়ে দিচ্ছে, কেউ ছায়ার ভেতর থেকে সাহায্য করছে।
আরিফ ইউএসবি পকেটে ঢোকাল। জানালার ঠিক পাশের ছোট বায়ুনালি খুলে বের হওয়ার সিদ্ধান্ত নিল। এটাই একমাত্র পথ এখন। দরজার বাইরে লোকদের কণ্ঠ শুনতে পাচ্ছে। অন্য পথে বের হলে ধরা যাবে। দরজাটা ভেঙে ফেল। আরিফ নিঃশব্দে বায়ুনালির ভেতর ঢুকে গেল। তার মাথার ওপর কাগজে লেখা শব্দ ঝড়ের মতো বাজতে থাকল। রানী চলে গেছে, এখন রাজ্য তোমার হাতে। অন্ধকার নালি ধরে এগিয়ে যেতে যেতে সে বুঝল, এটা শুধু নথি হারানোর ঘটনা নয়, এটা এক বিশাল রাজ্যের মুখোশ খুলে দেওয়ার খেলা। আর সে এখন কেন্দ্রবিন্দুতে। উপন্যাস হারানো নথির ছায়া, চতুর্থ অধ্যায়, অদৃশ্য পথের যাত্রী। বায়ুনালির অন্ধকারটা যেন পুরো রাজ্যের অন্ধকার ইতিহাস। আরিফ ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল। ধাতুর ভেতর শরীরের ঘর্ষণ, দূরে দরজা ভাঙার আওয়াজ, আর নিজের দ্রুত শ্বাস, সব মিলিয়ে মনে হচ্ছিল সময়টা যেন ছুরি হয়ে তাকে কেটে যাচ্ছে। বাইরে লোকগুলো চেঁচাচ্ছিল, ও বেরোনোর চেষ্টা করছে, দরজাটা ভাঙো। আর দেরি নয়। আরিফ বুঝে গেল তার হাতে বেশি সময় নেই। বায়ুনালির শেষ মাথায় ছোট একটা লোহার জালি। ধীরে ধীরে তা খুলে বাইরে উকি দিল। এটা বিল্ডিংয়ের পিছনের পুরনো করিডোর, যেটা এখন আর কেউ ব্যবহার করে না। দূরে টিমটিম আলো, একটা ভেঙে পড়া দরজা, আর সিঁড়ির দিকে যায় অর্ধেক ভাঙা পথ। আরিফ ফিসফিস করে বলল, এই ভাঙাচোরা পথই আজ জীবন দেবে। সে নিচে নেমে পুরনো সিঁড়ি ধরে নামতে লাগল। ধুলোতে পা পিছলে যাচ্ছিল, কিন্তু তাড়াহুড়ো করলে বাঁচার সুযোগ কমে যাবে, সেটা সে জানে। ঠিক নিচে পৌঁছতেই হঠাৎ টক্ক, 2 তলা থেকে নেমে আসা ভারী বুটের শব্দ। লোকগুলো উপরে নয়, নিচেও খোঁজ শুরু করেছে। আরিফ দ্রুত ছায়ায় লুকিয়ে পড়ল। সামনে এক আধভাঙা কংক্রিটের পিলার, তার আড়ালে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে রইল। একজন লোক টর্চ জেলে বলল, সে এদিকেই এসেছে, চিহ্ন আছে। উপর থেকে নির্দেশ এসেছে, ইউএসবি যেভাবেই হোক লাগবে। ছেলেটা বেঁচে থাকলে বিপদ। আরিফের বুক হিম হয়ে গেল। তারা শুধু নথি নয়, তাকে লক্ষ্য করছে। লোকগুলো একটু দূরে গেলে সে মানচিত্র বের করল। মনে মনে রুট মিলিয়ে দেখল। মানচিত্রের প্রথম চিহ্ন, পুরনো নদীর ঘাট। ওটা কাছেই, এত বছর ধরে বড় কোনো কাজে ব্যবহৃত হয় না। তার মানে এটা নিরাপদ মিলনস্থল। কিন্তু প্রশ্ন হল, এটা তাকে দিলকে, আর কেন তাকে সাহায্য করছে? আরিফ আর অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে গেল পেছনের ভাঙা বারান্দা ধরে। রাস্তার বাতি নেই, শুধু দূরে শোনা যায় কুকুরের ডাক আর মাঝে মাঝে মোটরসাইকেলের শব্দ। নদীর ঘাটের দিকে এগোতেই ঠান্ডা বাতাস এসে তাকে একটু সাহস দিল। নদীর কূল শুকিয়ে গেছে, কিন্তু অন্ধকারে সেটা যেন আরও গভীর লাগে। ঘাটে পৌঁছে দেখে একজন দাঁড়িয়ে আছে, কালো ওড়না মাথায়, মুখ দেখা যাচ্ছে না। আরিফও থমকে গেল। লোকটি নরম স্বরে বলল, তুমি ঠিক সময়ে এসেছ, কাজ কঠিন হবে। আরিফ আরিফ কেঁপে উঠল। এ কিভাবে তার নাম জানে? আপনি কে? অপরিচিতা ধীরে ধীরে তার মুখের আংশিক অংশটি তুলে দিল। চোখ দুটো খুব পরিচিত, সরকারি ফাইলের গোপন নথিতে বহুবার উল্লেখ থাকা একটি মুখ। তবে খুবই কম লোক জানে বাস্তবে তিনি এখন কোথায়। তিনি বললেন, আমি সেই ব্যক্তি যাকে তারা রানী নামে অভিহিত করে। আরিফ বাকরুদ্ধ। রানী তো দেশ ছেড়ে চলে গেছেন বলে সবাই জানে, তাহলে তিনি এখানে? রানী বললেন, তারা ভেবেছে আমি পালিয়েছি, কিন্তু আমি পালাইনি, আমি লুকিয়েছি। কারণ সত্যের শেষ খণ্ডটুকু তোরা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আরিফ জিজ্ঞেস করল, ছায়ার মতো লোকেরা আমাকে তাড়া করছে কেন? রানী ধীরে বললেন, কারণ তুমি যে নথি লুকিয়ে রেখেছ, সেটাই তাদের পতনের দরজা। তারা জানে তুমি এখন পরবর্তী অধ্যায়ের লেখক। এরপর তিনি আরিফকে একটি পুরনো কাঠের বাক্স দিলেন। তার ওপর লাল রঙে লেখা, চূড়ান্ত নথি প্রকাশের আগে মৃত্যু নিশ্চিত। আরিফ বাক্স হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বলল, এটা আমার হাতে কেন? রানী উত্তর দিলেন, কারণ রাজ্যের ভবিষ্যৎ লেখার ক্ষমতা এখন তোমার হাতে। আমার সময় শেষ হয়েছে, তোমার শুরু। ঠিক তখনই দূরে সাইরেনের শব্দ, মোটরসাইকেলের ইঞ্জিন, টর্চলাইটের ঝলক। রানী বললেন, তারা এসেছে, এখন দেরি করলে কেউই বাঁচবে না। তার কণ্ঠে কঠিন হুকুম, দৌড়াও। আরিফ চতুর্থ অধ্যায় এখানেই শেষ। পঞ্চম শুরু হবে তোমার পালানো দিয়ে। আরিফ আর কোনো কথা না বলে নদীর পার ধরে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। পেছনে শুধু বাতাসে প্রতিধ্বনি হচ্ছিল, তুমি এখন রাজ্যের শেষ আশার বাহক। উপন্যাস হারানো নথির ছায়া, পঞ্চম অধ্যায়, ছায়াদের নিশানা। রাতের আকাশ তখন কালি রঙের। নদীর শুকনো বালুচর ধরে আরিফ দৌড়াচ্ছিল প্রাণপণে। পেছনে সাইরেনের মিশ্র শব্দ, মোটরসাইকেলের গর্জন, আর মানুষের চিৎকার, সব মিলিয়ে রাতটা যেন যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল।
আরিফের হাতে শক্ত করে ধরা সেই কাঠের বাক্স। রানী বলেছিলেন, চূড়ান্ত নথি প্রকাশের আগে মৃত্যু নিশ্চিত। তার মানে এটাই সব রহস্যের কেন্দ্রবিন্দু। এতটা সত্য, যেটা লুকিয়ে রাখতে কয়েকজন মন্ত্রী, এমপি, ব্যবসায়ী মরল, আর ছায়া সরকারের লোকেরা যে কোনো সীমা পার করতে পারে। দূরে আলো পড়তেই আরিফ বুঝল, তারা খুব কাছে এসে গেছে। ওই দিকেই গেছে, ঘাটের দিকে। লেজার চালাও। আলোয় বালুর ঢিবি কেটে পড়ছে। হঠাৎ লেজারের লাল দাগ আরিফের পায়ের পাশে 1 ইঞ্চি দূরে পড়ল। সে দ্রুত পাশ কাটিয়ে এক লাফে নেমে পড়ল এক ভাঙা বাঁধের নিচে। সেখানে অন্ধকার একটু বেশি, কিন্তু নিরাপদ নয়, কারণ ছায়ারা সবসময় অন্ধকারেই শক্তিশালী। আরিফ ফোন বের করে রানীকে কল দিতে গিয়ে থমকে গেল। ফোনে কোনো সিগন্যাল নেই, কিন্তু স্ক্রিনে কিছু অদ্ভুত লেখা শুরু হলো। ভিসিইউ। ঠিক তার 3 সেকেন্ড পর ফোনটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আরিফের বুক ঠান্ডা হয়ে গেল। এটা কোনো সাধারণ অপারেশন নয়। এদের প্রযুক্তি, এদের কাভার, সবকিছু সরকারি নিরাপত্তা বাহিনীর চেয়েও উন্নত। তাদের নামই যথেষ্ট, ছায়া পরিষদ, যারা সরকারের ভেতরে থেকেও সরকারের বাইরে, যাদের উদ্দেশ্য ক্ষমতার ধারকরা বাঁচানো, আর সত্য দমন করা। হঠাৎ বাঁধের ওপর থেকে পায়ের শব্দ, ধাতব বুটের শব্দ, আর একটা কণ্ঠ, বাক্সটা ছেড়ে দাও, ছেলেটা। জীবন নিয়ে চলে যেতে দিচ্ছি। আরিফ জানে, ওটা ফাঁদ। ওই বাক্স দিলে সে বাঁচবে না, আর না দিলে তাদের লক্ষ্য আরও স্পষ্ট হবে। আরিফ তীরের মতো ছুটে গেল বামদিকের কাদা জমা পথে। সামনে একটা পুরনো সেতু, ভাঙাচোরা কাঠের টুকরো ঝুলছে। এটা পার হওয়া ঝুঁকিপূর্ণ, কিন্তু একমাত্র পথ। মিনিটখানিকের দৌড়ের পর আরিফ সেতুতে উঠতেই কাঠটা কেঁপে উঠল। পেছনে লোকগুলো সেতুর গোড়ায় থেমে বলল, ওখানেই থামো, আর আছড়ানোর সুযোগ নেই। এবার সাইলেন্সার লাগানো বন্দুকের শব্দ। ফুস ফুস ফুস। গুলিগুলো সেতুর কাঠ ভেদ করে ওপরে উঠে যাচ্ছে। আরিফ তবু দৌড় থামাল না। মাঝপথেই কাঠ ভেঙে গেল, সেতু দুলে উঠল। আরিফ নিচে পড়ে যাবে, ঠিক তখন সে লাফ দিয়ে ধরল সেতুর এক ভাঙা দড়ি। হাত ফসকে যাচ্ছে, তালু রক্তে ভিজছে। কিন্তু ঠিক তখন অন্ধকার থেকে কেউ হাত বাড়িয়ে তার কবজি শক্ত করে ধরে ফেলল। একটা গম্ভীর কণ্ঠ, ধরো, নইলে শেষ। আরিফ তাকিয়ে দেখল, মুখ ঢাকা কালো স্কার্ফ, কিন্তু চোখ দুটো পরিচিত। এ সে না, এ অন্য কেউ। লোকটি তাকে ওপরে টেনে তুলল। তারপর দ্রুত বলে উঠল, রানী আমাকে পাঠিয়েছেন, তোমাকে এখনই এখানে থেকে বের করে নিতে হবে। শহরটা আর নিরাপদ নয়। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কে? লোকটি বলল, আমি সৈয়দ রহমান। রাষ্ট্রের ভেতরকার রাষ্ট্র সম্পর্কে তুমি যা জানো না, তা জানতেই তোমার এই যাত্রা। আরিফ স্থির হয়ে রইল। সে নামটা আগে শুনেছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সরকারি তদন্ত কমিশনের লুকানো সদস্য, যিনি হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন 6 বছর আগে। তাকে ধরে নিয়ে রহমান বলল, তারা শুধু সত্য ঢাকছে না, তারা নতুন নথি বানাচ্ছে, মিথ্যা ইতিহাস লিখছে। তোমার হাতের এই বাক্সটাই তাদের পতন। এটা তুমি রক্ষা করতে পারলে অনেক প্রাণ বাঁচবে। ঠিক তখনই দূরে আবার সাইরেন, লেজার, মোটরসাইকেলের শব্দ। রহমান চাপা স্বরে বলল, এখন দৌড়াতে হবে। 5ম অধ্যায় এখানে শেষ। 6 নম্বর শুরু হবে আগুনের মাঝে। তোমার লড়াই এখন সত্যের সঙ্গে নয়, জীবনের সঙ্গে। 2 জন অন্ধকারে ছুটল। পেছনে ছায়াদের সশস্ত্র দল ধাওয়া করছে। রাত আর নদীর হাহাকার মিলে যেন একটা কথা বলছিল, সত্য বাঁচাতে গেলে রক্ত ঝরবেই। উপন্যাস, হারানো নথির ছায়া। 6ষ্ঠ অধ্যায়, আগুনের মাঝখানে আশ্রয়। রাতের আকাশ তখনও জ্বলছিল পুলিশের আলো আর ছায়া বাহিনীর লাল লেজারের রেখায়। আরিফ ও রহমান নদীর ধারে সরু পথ ধরে দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল পাহাড়ি ঘন জঙ্গলের ভেতর এক লুকানো ধাপের সামনে। রহমান থামল, নিচু স্বরে বলল, এই পথ সাধারণ পথ নয়। এটা রানীর গোপন পালানোর রুট ছিল একসময়। আরিফ চমকে বলল, রানী, মানে? তিনি আগেই সব জানতেন? রহমান হাঁটতে হাঁটতে বললেন, হ্যাঁ আর না। তিনি জানতেন রাজ্য ভেঙে যাবে একদিন, কিন্তু জানতেন না তার নিজের লোকেরাই তাকে শেষ করে দেবে। অন্ধকার সরু পথ ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো একটা ছোট কাঠের বাড়ির সামনে। বাড়িটা বাইরে থেকে পরিত্যক্ত মনে হলেও ভেতরে আলো ছিল। রহমান দরজা ঠেলতেই ভেতর থেকে এক নারী বেরিয়ে এলেন। চুলে পাক, চোখে বেদনা। তিনি রানী এলিনার পুরনো দেহরক্ষী মাহা ফিসফিসিয়ে বললেন, ছেলেটাকে ভেতরে আনো। ছায়ারা চারদিকে ঘুরছে, ওকে না রক্ষা করতে পারলে আমরা কেউই বাঁচব না। আরিফ ভেতরে ঢুকতেই দরজায় 3টি লোহার রড পড়ল। বাইরের শব্দ হঠাৎ নিস্তব্ধ।
মাহা আরিফের দিকে তাকিয়ে বললেন, তোমার হাতে যে বাক্সটা আছে, এর জন্যই রানী দেশ ছাড়লেন। আরিফ বাক্সটা টেবিলে রাখল। বাক্সটা খুলতেই একটা ধাতব ডিস্ক, কিছু নথি আর একটি ভিডিও চিপ দেখা গেল। রাহমান ফাইলগুলো খুলে বলতে লাগলেন, এই নথিগুলো প্রমাণ করে ছায়া পরিষদ গত 10 বছরে রাজ্যের সম্পদ লুট করেছে। মন্ত্রীরা বিদেশে টাকা পাচার করেছে, এমপিরা কালো টাকার পাহাড় বানিয়েছে, আর তারা রানীর নাম ব্যবহার করে সব ঢেকেছে। আরিফের বুক ধক করে উঠল। ভিডিও চিপটিতে রানীর কণ্ঠ শোনা গেল, শীতল কিন্তু ক্লান্ত। রানীর ভিডিও বার্তা, যদি তুমি এই নথি দেখো, বুঝবে আমি রাজ্য হারালেও সত্য রক্ষা করতে চাই। আমি কি পেলাম? কিছু উন্নয়ন। আর কি হারালাম? আমার রাজ্য, আমার মানুষ, আমার স্বপ্ন। হায়রে দেশ, বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমাকে ধরে রাখতে পারলাম না, মুখোশের আড়ালে থাকা মানুষের জন্য, যারা চেয়েছিল শুধু টাকা, ক্ষমতা, কালো সোনার পাহাড়। তাদের উদ্দেশ্যে বলছি, আর কত টাকা লাগে তোমাদের? আর কত টাকা? ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিঃশেষ করে তোমাদের মন কি কখন দীপ্ত হবে? রানীর চোখে জল। তারপর তিনি বলেন, এই নথি জনগণের হাতে পৌঁছাতে পারলে আমার পরাজয় আর পরাজয় থাকবে না। এটাই হবে আমার শেষ চাল। ভিডিও থেমে গেল। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আরিফ টেবিলের ওপর হাত রাখল। তার হাতে কাঁপুনি। তাহলে আমি কি করব? রাহমান ধীরে ধীরে উঠে দাঁড়াল। এখন দুইটা পথ। 1. বাক্সটা ধ্বংস করো এবং নিরাপদে বাঁচো। 2. নথি জনগণের হাতে দাও আর প্রস্তুত হও মৃত্যু, হামলা, ষড়যন্ত্র, সবকিছুর জন্য। মাহা দূরে তাকিয়ে বললেন, রানীর শেষ বিশ্বাস তুমি। এটা বাঁচালে রাজ্য বাঁচবে। আরিফ চুপচাপ শ্বাস ফেলল। মনে পড়ল বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, রাস্তায় বেকার যুবক, ক্ষুধার্ত বাচ্চা, আর ভুয়া উন্নয়নের বড় বড় বিলবোর্ড। সে ধীরে বলল, আমি সত্য বেছে নেব। মাহার চোখে পানি জমে উঠল, কিন্তু তিনি মাথা নাড়লেন। ঠিক তখনই দূরের নীরবতা ভেদ করে বিস্ফোরণের শব্দ। ধাম! জানালা কাঁপতে লাগল। রাহমান দ্রুত বললেন, তারা আমাদের খুঁজে পেয়েছে। অধ্যায় 6 এখানেই শেষ। 7 নম্বর শুরু হবে আগুনের মধ্যে। আরিফ বাক্সটা বুকে চেপে ধরল। বাইরে লেজারের আলো ঘরের দেয়ালে নাচছে। সত্যের পথ শুরু হলো এখান থেকেই। অধ্যায় 7, যাত্রার শেষপ্রান্তে রানীর স্বীকারোক্তি। রাত ছিল নিস্তব্ধ। রাজপ্রাসাদের চারপাশে যেন অদৃশ্য এক শূন্যতার পর্দা নেমে এসেছে। ধ্রুবরাজ্যের রানী আরিবানা জানালার পাশে দাঁড়িয়ে শেষবারের মতো রাজ্যের দিকে তাকালেন। তার চোখে জ্বলা আলোটি গর্বের নয়, বেদনার। বহু বছর ধরে লড়াই, সংগ্রাম, স্বপ্ন আর হতাশা মিলেমিশে তার মুখে এক অদ্ভুত শান্তির অবয়ব তৈরি করেছে। তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। সামনে দাঁড়িয়ে তার 2 সন্তান। রাজপুত্র আরিয়ান, সাহসী কিন্তু কোমল হৃদয়ের ছেলে। রাজকন্যা এলিনা, দায়িত্বশীল, বুদ্ধিমতী, তবু মায়ের কাছ থেকে দূরে যেতে ভয় পায়। আরিয়ান ফিসফিস করে বলল, মা, সত্যিই কি আমরা ছেড়ে যাচ্ছি ধ্রুবরাজ্যকে? এলিনা মায়ের হাত জড়িয়ে ধরল। রানীর ঠোঁটে ছোট্ট একটি হাসি ফুটল, ব্যথায় ভরা, তবু মমতায় মোড়া। হ্যাঁ, আমার সন্তানরা। কখনো কখনো দেশের জন্য দূরে যাওয়া মানেই তাকে আরও ভালোবাসা। তার চোখ ভিজে উঠল। মনে পড়ে গেল গত কয়েক বছরের দুঃসহ অভিজ্ঞতা। লোভী মন্ত্রীদের দল, ক্ষমতার নেশায় অন্ধ কিছু এমপি, যারা রাজ্যের উন্নয়ন চায়নি, চেয়েছিল শুধু নিজেদের কালো টাকার পাহাড় উঁচু করতে। তারা মুখোশ পরে হাসত, ভালোবাসার ভান করত, ঠিক সিদ্ধান্তের বদলে আর্থিক লাভের পথ দেখত। রাজ্যের সম্পদ নিজেরা ভাগ করত, মানুষের ভাগ্যে দুঃখ লিখত। সবচেয়ে কষ্টের বিষয় ছিল, রানী বুঝতেন, তিনি যতই চেষ্টা করেন, লোভী মানুষের হৃদয় বদলানো অসম্ভব। প্রাসাদের দরজা পেরোনোর ঠিক আগে তিনি থামলেন। তিনি ধীরে শ্বাস নিলেন। তার চোখে ছিল ঘূর্ণিঝড়ের মতো প্রতিবাদ, ওঠা ঢেউয়ের মতো বেদনা, এবং ভেঙে পড়া স্বপ্নের স্তব্ধতা। এরপর তিনি বললেন, রানীর শেষ কথা। কি পেলাম, কি হারালাম? হায়রে আমার ধ্রুবরাজ্য, আমি তোমায় ভালোবাসি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব। কিন্তু পারলাম না তোমাকে ধরে রাখতে। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোভী মানুষগুলো তোমার বুক চিরে নিয়েছে অগ্রগতির সম্ভাবনা। তারা চায় না তুমি উন্নত হও। তারা চায় শুধু কালো টাকার পাহাড়। তাই তাদের উদ্দেশ্যে আমার শেষ কথা। বলতে পারো,
কত টাকা লাগে তোমাদের? আরও কত টাকা জমালে তোমাদের মন হবে দীপ্ত? তার কণ্ঠ ভারী হয়ে এল। তিনি মাথা নত করলেন, দেশের প্রতি শ্রদ্ধায়, সন্তানদের প্রতি ভালোবাসায়, আর নিজের অপার ব্যথার সামনে অসহায় হয়ে। ধ্রুবরাজ্য, তিনি ফিসফিস করে বললেন, ক্ষমা করে দিও তোমার রানীকে। আমি ব্যর্থ হয়েছিলাম তোমাকে রক্ষা করতে, কিন্তু কখনো স্বপ্ন দেখা বন্ধ করব না। রানী ঘোড়ার গাড়িতে উঠলেন, দুই সন্তানকে পাশে বসালেন। চাকার ধীরে ঘোড়া শব্দের সাথে সাথে ধ্রুবরাজ্য যেন ক্রমশ দূরে সরে গেল। আর তাকে মনে হল, একজন রানী রাজ্য হারালেও একজন মা কখনো স্বপ্ন হারায় না। রানী আরিবানা চলে যাওয়ার পর ধ্রুবরাজ্যের অবস্থা। রানীর বিদায়ের পর ধ্রুবরাজ্যে যেন এক অদ্ভুত অন্ধকার নেমে এল। বহুদিন ধরে যে আকাশে উন্নয়ন, শান্তি ও স্বপ্নের আলো ঝলমল করত, সেই আকাশ এখন ধোঁয়ায়, ষড়যন্ত্রে আর ভয়ের মেঘে ঢেকে গেল। তার অনুপস্থিতি রাজ্যকে শুধু নেতৃত্বশূন্যই করেনি, মানুষের হৃদয় থেকেও যেন আশার আলো নিভে গেল। নিচে রানী চলে যাওয়ার পর রাজ্যের পরিস্থিতি সাজানো হল গভীর, বিশ্লেষণধর্মী ও গল্পময় ভঙ্গিতে। ১. ক্ষমতার লোভে উন্মত্ত রাজসভা। রানীর জায়গা ফাঁকা হতেই লোভী মন্ত্রী আর এমপিরা যেন মাথা তুলে দাঁড়াল। যারা এতদিন রানীর ভয়ে ক্রমাগত ষড়যন্ত্র করত, তারা এবার প্রকাশ্যে নিজেদের আসল রূপ দেখাতে শুরু করল। রাজকোষ লুট হল, সরকারি খাতের টাকায় নতুন নতুন প্রকল্প দেখিয়ে নিজেদের পকেট ভরানো শুরু করল। উন্নয়নের নামে নকল রিপোর্ট তৈরি হল, সাধারণ মানুষের কর বাড়ানো হল, অথচ সেবা শূন্যে নেমে গেল। রানীর অনুপস্থিতিতে রাজসভা যেন সাপের গর্তে পরিণত হল, যেখানে সবাই ক্ষমতা চাইছে, কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছে না। ২. সাধারণ মানুষের জীবনে দুর্দশার ছায়া। রানী থাকাকালীন মানুষের কষ্টগুলো তিনি নিজের চোখে দেখতেন, নিজের কান দিয়ে শুনতেন। অন্যায় দেখলে থেমে যেতেন না, কিন্তু তিনি চলে গেলে মানুষের কথা শোনার কেউ রইল না। বাজারে দ্রব্যমূল্য বেড়ে গেল, চাষির ফসলের দাম কমে গেল, শিক্ষায় বিশৃঙ্খলা, স্বাস্থ্যসেবায় অবহেলা, রাস্তাঘাট ভেঙে পড়ল, আইনশৃঙ্খলা দুর্বল হল। মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলতে লাগল, আমাদের রানী যদি থাকতেন, এই দুর্দশা হতো না। ৩. রাজ্যের ভেতরে বিভক্তি, দুই পক্ষের সৃষ্টি। রানীর অনুপস্থিতিতে রাজ্যমাত্রই দুই অংশে ভাগ হয়ে গেল। নীল বৃত্ত পক্ষ এক, রানী অনুগত জনগণ। যারা বিশ্বাস করত, রানী রাজ্যকে ভালোবাসতেন, সত্যিকারের উন্নয়ন করছিলেন, আর্থিক দুর্নীতি কমিয়েছিলেন, তারা চাইত রানী ফিরে আসুক। লাল বৃত্ত পক্ষ দুই, লোভীদের দল। যারা মনে করত রানী কঠোর ছিলেন, তাদের অনৈতিক সম্পদ অর্জনের পথে বাধা ছিলেন। তারা ক্ষমতার মত্ত হয়ে রাজ্যকে নিজেদের ব্যক্তিগত ব্যবসার মতো বানিয়ে ফেলতে চাইছিল। দুই পক্ষের সংঘর্ষ ঘর থেকে রাজদরবার পর্যন্ত ছড়িয়ে পড়ল। ৪. গুজব, ভয় এবং অস্থিরতা। রানী কেন গেলেন? কে তাকে যেতে বাধ্য করল? তিনি কি আর ফিরবেন? মানুষ বিভিন্ন গুজবে বিভ্রান্ত হতে লাগল। কারো মনে ভয়, যদি রাজ্য আর আগের মতো না থাকে। কারো মনে আশা, একদিন তিনি ফিরবেন। কারো মনে প্রশ্ন, এই অন্ধকারে নেতৃত্ব কে দেবে? ৫. রাজ্যের সিংহাসন শূন্য, ভবিষ্যৎ অনিশ্চিত। রাজ্যের সর্বোচ্চ আসন ফাঁকা, কারো মধ্যে নেতৃত্ব নেই, কারো মধ্যে সাহস নেই, কারো মধ্যে সততা নেই। মন্ত্রীরা চায় নিজেদের ছেলেকে রাজপুত্র বানাতে, কেউ চায় প্রধানমন্ত্রী হতে, কেউ চায় রাজ্য ভাগ করে নিজস্ব এলাকা গড়ে তুলতে। রাজ্য যেন দিকহীন জাহাজ, যার ক্যাপ্টেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ৬. কিন্তু একটি জিনিস সবাই বুঝল, রানী চলে যাওয়ার পর বুঝল, যার গতি, প্রজ্ঞা, ন্যায়, দৃষ্টিভঙ্গি এবং দেশপ্রেম ছিল অসীম, তিনি ছাড়া রাজ্য সত্যিই অচল। লোকেরা পরবর্তীতে বলতে লাগল, আমরা রানীকে হারাইনি, আমরা নিজেদের ভবিষ্যৎ হারিয়েছি। শেষ অধ্যায়, রানীর প্রত্যাবর্তন, গণতন্ত্রের পুনর্জন্ম। ধ্রুবরাজ্যে দীর্ঘ অস্থিরতার পর হঠাৎ করে একদিন আকাশের দিকে তাকিয়ে মানুষ দেখল, দূরে একটি হেলিকপ্টার, ঠিক সেই রকম, যেভাবে বহু মাস আগে রাজ্য ছেড়ে গিয়েছিলেন রানী আরিবানা। মানুষ দম বন্ধ করে তাকিয়ে রইল, কেউ বলতে পারল না তিনি সত্যিই ফিরছেন। কিন্তু হেলিকপ্টার যখন প্রাসাদের রাজকুঠির আঙিনায় নামল, যখন দরজা খুলে সাদা পোশাকে দৃঢ়চেতা, সাহসী, কিন্তু ক্লান্ত চোখে রানী নেমে এলেন, রাজ্যে যেন বজ্রপাতের মতো গর্জন উঠল, আমাদের রানী ফিরে এসেছে। ১.
অস্থির রাজ্যে নতুন আলো। রানী ফিরে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের অশান্ত জনতা, হতাশ কৃষক, বিপর্যস্ত ছাত্র, বেকার যুবক, সবাই যেন নতুন প্রাণ পেল। মানুষ চোখের পানি মুছতে মুছতে বলল, এবার রাজ্য আবার বাঁচবে। রানীর মুখেও কিছুটা দুঃখ, কিছুটা দৃঢ়তা। তিনি নরম স্বরে বললেন, আমি তোমাদের জন্য এসেছি। তোমরা ভেঙে পড়েছিলে গোষ্ঠী স্বার্থের দ্বারা, কিন্তু রাজ্য এখনও আমার ঘর, আর আমি ঘর ছেড়ে পালাতে জন্মাইনি। 2. রাজ্যব্যাপী নির্বাচন ঘোষণা। রানী ফিরে আসার কয়েকদিনের মধ্যেই তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন, সর্বজনীন নির্বাচন। তিনি বললেন, রাজ্যকে আবার জনগণের হাতে ফেরত দিতে হবে। ক্ষমতা আর মুষ্টিমেয় লোভীদের ঘরে আটকে থাকবে না। রাজ্য জুড়ে নির্বাচনী ঢেউ উঠল। মানুষ আনন্দে, আশা নিয়ে ব্যালটে ভোট দিতে গেল। দীর্ঘদিনের ভয় দূর হল। নির্বাচন হল শান্তিপূর্ণ, স্বচ্ছ, নিরপেক্ষ। 3. ভোটের ফল, জনগণের রায়। ফল ঘোষণার দিন প্রাসাদের সামনে লাখো মানুষ জড়ো হল। রাত নামল, তারার মতো ঝিকিমিকি করল উত্তেজনা। ঠিক মধ্যরাতে ঘোষক ঘোষণা করল, রানী আরিবানা বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। জনগণ তাকে আবার রাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। গগনবিদারী উল্লাসে ধ্রুবরাজ্য কেঁপে উঠল। কেউ কাঁদল, কেউ হাসল, কেউ সজোরে আকাশের দিকে তাকিয়ে বলল, রাজ্যে আবার শান্তি ফিরবে। 4. দুর্নীতিবাজদের পতন। নির্বাচনে পরাজিত হয়ে অনেক লোভী মন্ত্রী ও এমপি পালিয়ে গেল। কেউ গোপনে লুকিয়ে রইল, কেউ বিদেশে থাকা কালো টাকার পাহাড় হারিয়ে ভিক্ষুক হয়ে ফিরল। রানী ঘোষণা দিলেন, রাজ্যের প্রতিটি টাকাই রাজ্যবাসীর। যারা লুট করেছে, তারা রেহাই পাবে না। স্বর্ণভাণ্ডার পুনরুদ্ধার হল, রাষ্ট্রযন্ত্র সংস্কার হল, প্রশাসন আবার সত্যিকারের জনগণের সেবক হয়ে উঠল। 5. শান্তি, সমৃদ্ধি ও নতুন শুরু। রানী ক্ষমতায় ফিরে প্রথম কাজ করলেন, বেকার যুবকদের চাকরির কর্মসূচি, কৃষকদের ফসল ক্রয় নিশ্চয়তা, শিক্ষায় আধুনিকায়ন, দমনমূলক আইন বাতিল, স্বাস্থ্য ও অবকাঠামোতে যুগান্তকারী রূপান্তর। রাজ্য জুড়ে প্রযুক্তির নতুন বিপ্লব। ধীরে ধীরে রাজ্য যেন অশান্ত অন্ধকার থেকে উঠে এসে সোনালি আলোয় ভরে উঠল। মানুষ বলল, রানী নেই মানে রাজ্য অন্ধকার, রানী আছে মানে রাজ্যের ভবিষ্যৎ আলোকিত। 6. রানীর শেষ উপলব্ধি। একদিন রাতের আকাশের নিচে দাঁড়িয়ে তিনি ফিসফিস করে বললেন, কি পেলাম, কি হারালাম তা নয়, আমার দেশ আমাকে ফিরিয়ে এনেছে, এটাই আমার শক্তি। যারা মুখোশ পরে রাজ্য লুটেছিল, তারা শেষ হয়েছে। এখন এই রাজ্য সত্যিকারের গণতন্ত্রের রাজ্য, এবং আমি শুধু তোমাদের সেবক। শেষ বাক্য। ধ্রুবরাজ্যে আবার শান্তির পতাকা উঠল। গণতন্ত্র ফিরে এল জনগণের হাতে। আর ইতিহাস লিখল, এক রানীর পতন হয়, কিন্তু তার ভালোবাসার রাজ্য তাকে আবার তুলে আনে।